তো আমাদের বাংলা ভাষা বা আমাদের বাঙালি জাতি এই উপমহাদেশের মধ্যে এই যে আমাদের বাঙালি জাতি যারা ছিল ওরা অনেকটা সভ্যতা অনেকটা উন্নত ছিল না। ঠিক আছে? তো যখন কোন একটা জাতি সভ্যতা উন্নত থাকে তখন তাদের ইতিহাস নিয়ে লেখালেখি হয়। তা আমাদের ওই সময়ের আজ থেকে ৫,০০০ ৬,০০০ বছর আগের আমাদের যে এই যে জাতিগুলা এরা খুবই অনুন্নত ছিল, এই জন্য ওরা ইতিহাস লেখা নিয়ে খুব একটা বেশি আগ্রহী ছিল না, যার ফলে প্রাচীন কালে বাংলাদেশের ইতিহাস কেমন ছিল এই বিষয়টা নিয়ে খুবই মানে মতভেদ আছে বিভিন্ন জায়গায়। তো এখন এটা মোটামুটি আমরা প্রাচীন বাংলার জনপদগুলা কিরকম ছিল সেটা বিদেশি বিভিন্ন যে সকল সাহিত্যগুলো আছে বা বাংলা যেই পুরাতন যেসব ধর্মীয় গ্রন্থগুলো আছে ওখানে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সাল বা বিভিন্ন ঘটনা খুঁজে পাই। এইগুলার উপর এই অনেকগুলা তথ্যকে জোড়া লাগাইতে লাগাইতে এরকম একটা মোটামুটি একটা ইতিহাস আমাদের সামনে এখন পড়ানো হয়। তার মানে এই ইতিহাসগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে বিতর্ক আছে। এবং আমি আপনাদেরকে মোটামুটি ভালোভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে যে স্লাইডে যেই ধরনের তথ্যগুলো আছে এগুলো খুবই অথেন্টিক এবং এগুলোর উপর আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন। ঠিক আছে? আমাদের বিদ্যাবাড়ির কোচিং এ অনেক জায়গায় আমরা শীটে আমরা বিভিন্ন জায়গায় ভুল টুল দেখতে পাই, কিন্তু এখানকার স্লাইডে যেই ধরনের তথ্যগুলো আছে এগুলো মোটামুটি বলতে ভালোভাবে আপনি এগুলোর উপর বিশ্বাস রাখতে পারেন। অনেক যাচাই বাছাই করে ওরা এগুলা নিয়ে আনছে, আর এবং আমরা এগুলা নিয়ে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে যথেষ্ট পরিমাণে প্রশ্ন করার সুযোগ থাকে। আমিও কয়েকটা তথ্য নিয়ে যাচাই বাছাই করে নিলাম, পরে দেখলাম যে না, ওদের এগুলো অথেন্টিক সোর্স থেকে নিয়ে আসা। তো বাজারে যে সকল বইগুলো আছে ম্যাক্সিমাম জায়গাগুলোতে ইতিহাস কেন্দ্রিক বিভিন্ন ভুল ভ্রান্তি দেখা যায়, কিন্তু আমাদের এখানে যে স্লাইডগুলা এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে এগুলা অথেন্টিক এবং আপনি এগুলাকে নিতে পারেন এবং বিশ্বাস স্থাপন করতে পারেন। এটা হলো শুরুতে বলে রাখলাম। তো যাই হোক, যে এখানে আমাদের যে প্রাচীনকালে আমাদের বাংলায় যে সকল বাংলার যে সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা বা মানুষের আর্থসামাজিক বিষয় সবগুলা কে চিন্তা ভাবনা করে বা গবেষণা করে এখানে সব মানে সর্বপ্রথম যে জাতির নাম পাওয়া যায়, মানে আমরা পিছনে যেতে যেতে সর্বপ্রথম যেই একটা জাতি আমরা পাই সেটা হচ্ছে আমাদের নিগ্রিটো একটা জাতি। তো এই যে নিগ্রিটো যে জাতিটা, এটা হচ্ছে আপনার যে তাহলে এইগুলা আচ্ছা এখানে আমি একটু বলি যে এখানে আমাদের মানে বাঙালি জাতির উদ্ভব এই ধারাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাক আর্য মানে আর্য পূর্ব, আর একটা হচ্ছে আর্য আর্য নরগোষ্ঠী। তার মানে আর্যদের আগে যারা ছিল এরকম চারটা জাতি এখানে ছিল, এর মধ্যে প্রথম হচ্ছে যেটা নেগ্রিটো জাতি। এখন বলা হচ্ছে, তো এই যে যেই নিগ্রোটো জাতি, এই জাতির যারা ছিল, এরপরে আপনার অস্ট্রিক ছিল, দ্রাবিড় ছিল, ভোট চিনীয় ছিল, মানে চারটা জাতি। তার মানে আর্যদের আসার আগে আমরা এখানে চারটা জাতি দেখা যাচ্ছে, একটা হচ্ছে নেগ্রিটো, আরেকটা অস্ট্রিক, আরেকটা দ্রাবিড়, আরেকটা হচ্ছে ভোট চিনীয় জাতি। এই চারটা জাতি নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে এই যেগুলা সব দুষ্প্রাপ্য বিভিন্ন জায়গার ছবি টবি এগুলা কিন্তু আমি অ্যাড করি না, এগুলা কোচিং থেকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে? ওরা এরকম বিভিন্ন পিকচার টিকচার দেয়, এগুলা নিয়ে আবার কিছু মনে করা যাবে না। আচ্ছা, এখন দেখেন স্লাইড চেঞ্জ হয়েছে। আপনার স্লাইড যদি চেঞ্জ না হয় বলবেন। এখন আমরা দেখতেছি যে যে নিগ্রিটো জাতি, এই যে দেখেন একটা নৌকা দেখা যাচ্ছে, একটা নৌকার মধ্যে এরা সব বসে আছে। তো এরা যেহেতু স্লাইড চেঞ্জ হয় নাই, হ্যাঁ, এটা একটা সমস্যা। আচ্ছা দাঁড়ান, আমি আজকে একটু নতুন ভাবে চেষ্টা করি। দাঁড়ান আহ, আমি একটা কাজ করি, এখন সরাসরি আপনাদেরকে নিয়ে P2 এর ইয়েতে চলে যাই। কোথায় যেন, আচ্ছা এইবার তো চেঞ্জ হয়েছে দেখেন। তো এখন এই যে নেগ্রিটো যে জাতিটা, এটা হচ্ছে আপনার এই ভূখণ্ডের আমাদের এই যে যেই বাংলা মানে ভারতীয় আমাদের যে বাংলা প্রদেশ বা বাংলা পশ্চিম বাংলা বা এই যে আমাদের যে বাংলাদেশ অঞ্চলের এই ভূখণ্ডের প্রথম নরগোষ্ঠী হচ্ছে নিগ্রিটো। এবং এই প্রশ্ন আসছে যে এই নিগ্রিটোদের বর্তমান জাতিগোষ্ঠী কেউ আছে কিনা, সেটা আছে। ওরা হচ্ছে যেমন ভিল, সাঁওতাল, আপনার হাড়ি, মুন্ডা, এরা হচ্ছে আপনার এই নিগ্রোটো জাতিগোষ্ঠীর এখন কি উত্তর পুরুষ। উত্তর পুরুষ মানে হচ্ছে বর্তমানে যারা আছে, পূর্বপুরুষ মানে আগেরটা।
এখন তাহলে ওরা কোথায় থাকে, যেমন যশোর, সুন্দরবন এবং ময়মনসিংহ, এই যে আমাদের হাবিবা বিদ্যা বাপুদের এলাকা, ঠিক আছে, ওসব এলাকাতে এই এখনো ওরা আছে। বিল, সাঁওতাল, হাড়ি এবং মুন্ডাদের পূর্বপুরুষ হচ্ছে এই নিগ্রোটোরা। এখন দেখবেন যে এরা একটু একটু মোটামুটি কালো কালো, তাই না? এই যে দেখেন এটা একটু কালো কালো সবগুলা। তো এখন এই যে সাঁওতাল দেখা যাচ্ছে, এই যে মুন্ডা জনগোষ্ঠী দেখতেছেন যে এখানে ঝুমে দেখা যাচ্ছে ওদেরকে, এই যে সাঁওতাল এদেরকে দেখা যাচ্ছে। তো এরপরে দেখেন, এখন এই যে নিগ্রেটোরা যারা আছে ওরা সভ্যতায় খুব বেশি পরিমাণে ইয়ে ছিল না, মানে ওরা সভ্যতায় খুব বেশি পরিমাণে অ্যাডভান্স ছিল না। এখন এই নিগ্রেটোদেরকে পরাজিত করছে আসা কারা? অস্ট্রিকরা। তো অস্ট্রিকরা আসছে কোন জায়গা থেকে? অস্ট্রিকরা আসছে ইন্দ্রচীন থেকে। এখন ইন্দ্রচীন জায়গাটা কোনটা? যেমন ধরেন ভিয়েতনাম, ওই যে চীনের আশেপাশে যে অংশটা, এটাকে বলা যায়, একটু অনলাইনে সার্চ করলে দেখবেন যে ভিয়েতনাম বা এই অঞ্চলগুলো থেকে এইখানকার এই ইন্দ্রচীন মানে অস্ট্রিকরা আসলো। তো এখন অস্ট্রিকরা মোটামুটি সভ্যতায় নিগ্রোটোদের চাইতে বেশি আপনার মানে ইয়ে ছিল, মানে পাওয়ারফুল ছিল, ওদের সভ্যতা একটু ভালো ছিল। এই জন্য প্রায় 5,000 বছর পূর্বে অস্ট্রিক জাতি ইন্দ্রচীন মানে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বাংলায় প্রবেশ করে এবং নিগ্রোদেরকে পরাজিত করে। এবং তাহলে এখন বলা হতে পারে যে অস্ট্রিকদের মানে আদি নিবাস কোনটা, সেটা হচ্ছে ইন্দ্রচীন। এবার যদি বলে যে আপনাকে যে প্রথম প্রথম যেই ওদের কাজ কি, অস্ট্রিকরা একটু সভ্যতা উন্নত কেন ছিল? কারণ এই উপমহাদেশে প্রথম যেই কৃষিকাজের প্রচলন শুরু করছিল এই অস্ট্রিকরা, মানে ওরা নাঙ্গল আবিষ্কার করছে। বাংলাদেশে আইসা নাঙ্গলের যে প্রচলন সেটা ওরা শুরু করছে অস্ট্রিকরা। তো এখন এই অস্ট্রিকদের সম্বন্ধে আরো কিছু তথ্য আছে। তো আপনাকে যদি বলে যে গ্রামীণ সভ্যতার সৃষ্টিকে করছে অস্ট্রিকরা, এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। যে গ্রামীণ আমাদের সমাজে এই যে গ্রামের যে সকল বিষয়গুলো থাকে, গ্রামীণ যে সভ্যতা, এই সভ্যতা তৈরি করছে অস্ট্রিকরা। এবং অস্ট্রিকদেরকে আরেকটা জাতি বলা হয়, অস্ট্রিকদেরকে বলা হয় নিষাদ জাতি। অস্ট্রিকদেরকে নিষাদ জাতি বলা হয়। এখন নিষাদ কারা নাম দিছে? নিষাদ দিছে আপনার আর্যরা। আর্যরা বলতেছে এই যে তোমরা হইলে নিষাদ, তোমরা এই নিষাদ মানে হচ্ছে যে যারা ধরেন মানে আপনার কি বলে বেদ, জেলে, তারপর হচ্ছে চন্ডাল, এই ধরনের পেশা, মানে জেলে বেদ মানে পশু শিকার যারা করে ওদেরকে বেদ বলে, যারা মাছ শিকার করে ওদেরকে জেলে বলে। আর একটা হচ্ছে আপনার আর একটা চন্ডাল একটা জাতি। তো এই যে আপনার বেদ, জেলে বা চন্ডাল, এরা সবাই মাছ মাংস খায়। এই জন্য আর্যরা বলতেছে কি যে তোমরা হচ্ছে একটা নিষাদ জাতি, মানে ওদেরকে একটা পচাইছে, একটা অপমান করছে ওদেরকে। তাহলে আমরা জানি যে অস্ট্রিকদেরকে নিষাদ জাতি বলা হইতো। এবং অস্ট্রিকদের আদি নিবাস হচ্ছে কি আপনার অস্ট্রেলিয়া মানে ইন্দোনেশিয়া। অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়ার যে অঞ্চলটা, এই অঞ্চল থেকে ওরা এই বাংলায় আসছে। ঠিক আছে, অনেকটা ভিয়েতনামের ওদিক দিয়েও দেখবেন যে ইন্দোনেশিয়া ভিয়েতনামের মাঝামাঝি সাগর আছে, বুঝছেন ওই অঞ্চলটা। এখন আহ, তাহলে আমরা দেখলাম যে অস্ট্রিকদের থেকে কি বলা যায়, যে অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির, তাহলে মনে রাখতে হবে যে অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে, এটা হচ্ছে 1 নম্বর ইনফরমেশন। এরপরে অস্ট্রিকদেরকে বলা হইতো নিষাদ জাতি। নিষাদ মানে কি, যারা বেদ, জেলে, এরকম যারা, ওদেরকে নিষাদ জাতি বলা হয়। আর অস্ট্রিকরা প্রথম কৃষিকাজ শুরু করে এবং ওরা গ্রামীণ সভ্যতার একটা বিকাশ ঘটায়। তাহলে এই হচ্ছে অস্ট্রিকদের নিয়ে কথাবার্তা, আশা করি এখান থেকে চলে আসবে, যাই আসুক এখান থেকে আসবে। এখন আর আপনার এবার আসলো, এরপরে কারা আসবে? দ্রাবিড় যারা। স্লাইড চেঞ্জ হয়েছে নাকি আগেরটাই আছে? জি ভাই, মাত্র চেঞ্জ হলো ভাই। হ্যাঁ, আচ্ছা। এখন এই যে একজন, এই যে একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে, এদিকে আবার একজন স্মার্ট পুরুষের ছবি দেখা যাচ্ছে। দেখেন, অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে বলে মনে করা হয়। অস্ট্রিক জাতিকে নিষাদ জাতি নামেও অভিহিত করা হয়, যেটা আমি আগে বললাম। তো অস্ট্রিকরা গ্রামীণ সভ্যতার এই যে কৃষিকাজের জন্য যে নাঙ্গল, আপনার ওরা খাল বিল বিভিন্ন জায়গায় ডিঙ্গা দিয়ে ভেলায় চড়ে ওরা মাছ টাছ ধরতো, এখানে আছে সবগুলা। তো এখন এরপরে দেখেন দ্রাবিড়। তো এই দ্রাবিড়রা, ওদেরকে বলা হয় অনুপ্রবেশকারী একটা জাতি। ওরা আসছে কোন জায়গা থেকে? ওরা আসছে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে। তো মানে এই যে ভূমধ্য সাগরীয় অঞ্চল, তা আমি বলি যে প্রাচীন যুগে যতগুলা নরগোষ্ঠী ছিল, এই নরগোষ্ঠীর কোনো না কোনো অংশ বাংলায় বা ভারতীয় উপমহাদেশে আসছে। যেমন ধরেন প্রাচীনকালে নরগোষ্ঠী কারা ছিল? যেমন ধরেন যে ককেশীয় অঞ্চলে কারা আছে? এই যে আর্যরা, মানে ওরা বাংলায় আসছে। তারপরে ধরেন আপনার মঙ্গোলীয়, হ্যাঁ মঙ্গোলীয় যুগের যারা আছে ওরা বাংলায়, চেঙ্গিস খানের অংশ এরা
আপনার ভারতীয় উপমহাদেশে আসছে। তারপর অস্ট্রেলীয় যে জাতি, অস্ট্রেলীয় জাতি থেকে অস্ট্রিকরা আসছে। তারপর যে নিগ্রিটো থেকে নিগ্রিটোরা আসছে। তার মানে আমাদের প্রাচীন যুগে যতগুলা নরগোষ্ঠী ছিল সবাই মোটামুটি ভারত বর্ষে আসছে। এটাই হচ্ছে বিষয়। এখন এই যে দ্রাবিড় যারা আসছে ওরাও আসছে আপনার ভূমধ্য সাগরীয় অঞ্চল। তা আমরা জানি সাধারণত তৎকালীন সময়ে মিশর বা ভূমধ্য সাগরের আশেপাশে অঞ্চল যারা আছে ওরা অনেক বেশি আপডেট ছিল। মানে ওরা আপডেট বলতে ওরা নগর সভ্যতা তৈরি করতে পারতো, ওরা একটু সভ্য ছিল। তো এই যে দেখেন এই যে অস্টিক দ্রাবিড়িয়া যারা খুব স্মার্ট একজন দেখা যাচ্ছে, দেখছেন যে খুবই স্মার্ট সে। আর ওর যে অস্টিকরা ছিল গ্রামীণ, এই জন্য গ্রামের ছবি। আর সে হচ্ছে শহরের দাদা বাবু, এই জন্য তার ছবি হলো আপনার মোটামুটি বাবু সাহেব সাইজে বসে আছে। এখন দেখেন যে দ্রাবিড় যারা আছে ওরাও হচ্ছে আপনার, ওরা কি তৈরি করছে জানেন, হিন্দু সভ্যতা তৈরি করছে। এখন আপনাকে যদি বলে যে দ্রাবিড়দের মানে বৈশিষ্ট্য, ওরা ওদের অবদান কি, ওরা হিন্দু সভ্যতা তৈরি করছে, ওদেরকে বলা হয় অনুপ্রবেশকারী। এবং ওরা আসছে কোন জায়গা থেকে, ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে। আর ওদের আরেকটা বিষয় আছে, ওরা নগর সভ্যতা গড়ে তুলছে। তার মানে ওরা নগর সভ্যতা গড়ে তুলছে এবং ওরা দক্ষিণ ভারতের আদিবাসী, দক্ষিণ ভারতের আদি অধিবাসী নামে সৃষ্টি। মানে ওরা আপনার দক্ষিণ ভারতে এসে অবস্থান করছে আর ঠিক আছে। তাহলে হিন্দু সভ্যতার সৃষ্টি করছে দক্ষিণ ভারতের আদি অধিবাসী। ওরা ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে এসে দক্ষিণ ভারতে অবস্থান নিয়েছে। দেখেন না ওই যে আমরা কেরালা বা তামিলনাড়ুর মুভি দেখি, হ্যাঁ, সাউথের মুভি দেখেন না, একদম মাইরিয়া ফাটায় ফেলে ওগুলো আর তো ওই অঞ্চল। এবার দ্রাবিড় জনগোষ্ঠী এসেছে অস্ট্রিকদের সাথে মিশে গেছে এবং এদেরকে বলা হয় অনুপ্রবেশকারী জাতি। তো এই গেল আমাদের আপনার দ্রাবিড়দের নিয়ে কথাবার্তা। তো ওরা সাধারণত সনাতন মানে বাঙালি সনাতন ধর্মাবলম্বী যে হিন্দু সম্প্রদায়ের ধর্ম হচ্ছে দ্রাবিড়দের থেকে গভীরভাবে প্রভাবিত করে। এবং ওরা বিভিন্ন প্রকার ধরেন যেমন শিব, বিষ্ণু, হ্যাঁ, এই ধরনের দেবতাদের দ্বারা পূজা করতো। মানে যেটা বললাম যে দ্রাবিড় যারা আছে ওদের দ্বারাই হিন্দু সভ্যতা, ঠিক আছে, এইটা গড়ে উঠছিল। আচ্ছা, এবার তারপর অংশ দেখেন। এবং ওরা কিন্তু স্মার্ট ছিল, ওরা কি করছে, নগর সভ্যতা গড়ে তুলছে। তাহলে আমরা দেখলাম অস্ট্রিকরা গ্রামীণ সভ্যতা গড়ে তুলছে, দ্রাবিড়রা নগর সভ্যতা গড়ে তুলছে। আজকে আমাদের কিন্তু সেশনের পরে একটা এমসিকিউর ইয়ে আছে, মানে আমাদের একটা প্রশ্ন ব্যাংক আছে, ওইটা সলভ করব। সো এখানে মনোযোগী হন, নয়তো ওখানে যেতে পারবেন না। দ্রাবিড় জনগোষ্ঠী এসেছে অস্ট্রিকদের থেকে, এটা তো বললাম। এবার নগর সভ্যতার সৃষ্টি করছে কারা, এই যে দেখেন দ্রাবিড়রা নগর সভ্যতা সৃষ্টি করছে আর অস্ট্রিকরা গ্রামীণ সভ্যতা সৃষ্টি করছে। এখানে আরো অনেক কিছু আছে, একটু দেখে নিবেন। আমরা শুধুমাত্র যে বোল্ড করা যেসব লাইনগুলো ওগুলা কি বেশি গুরুত্ব দিই। এবার দেখেন বোর্ডচিনীয় বা মঙ্গোলীয়, হ্যাঁ দেখছেন এগুলা কত সুন্দর ফর্সা ফর্সা দেখা যাচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে মঙ্গোলিয়া থেকে আসছে। মানে এরা বুঝাই যাচ্ছে এরা সব উপজাতি, বিভিন্ন চাকমা, মারমা, কোচ, মণিপুরি, এরা সবগুলো হচ্ছে উপজাতি। বোর্ডচিনীয় বা মঙ্গোলীয় আদি নিবাসী, ঠিক আছে। তো এরা হচ্ছে ইন্দ্রচীন বা তিব্বত অঞ্চল থেকে আসছে। তাহলে ওরা ইন্দ্রচীন বা তিব্বত অঞ্চল থেকে যে ফর্সা ফর্সা সাদা সাদা চামড়া সবগুলা ওখান থেকে চলে আসছে। এবং ওরা হচ্ছে গারো, আপনার ত্রিপুরা, চাকমা, কোচ এবং মণিপুর, হ্যাঁ, এদের পূর্বপুরুষ। তাহলে এখন বোর্ডচিনীয় বা মঙ্গোলীয়রা কাদের পূর্বপুরুষ, এই যে গারো, আমাদের গারোরা, ত্রিপুরারা, চাকমা, কোচ, মণিপুর, ওরা হচ্ছে এদের পূর্বপুরুষ। এবার দেখেন আর্য জনগোষ্ঠী। তো এরপর আসলো যে আর্য জনগোষ্ঠী। তো আর্যদের কথা বলি এখন, খেয়াল করেন বাঙালি জাতির মূল অংশটা গড়ে উঠছে কিন্তু অস্ট্রিকদের থেকে। কিন্তু আর্যরা আর্যরা ভারতে আসছে কখন জানেন, খ্রিস্টপূর্ব 2000 অব্দ, খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টেরও 2000 বছর আগে আর্যরা আপনার ককেশীয় অঞ্চল থেকে, ইরানের ককেশীয় অঞ্চল থেকে, এই যে ইউরাল পর্বত, মানে আপনার ইউরাল পর্বতটা যেটা হচ্ছে আপনার রাশিয়ার এদিক দিয়ে আর ইউরোপের আর রাশিয়াকে বিভক্তকারী ইউরাল পর্বতের ওদিক থেকে যে তৃণভূমি অঞ্চলে আর্যদের বসবাস ছিল, ওরা কি করছে, খাইবার পাস যেটা বলে, ওই যে আপনার আফগানিস্তানের যে খাইবার পাস, এটা খুবই, খাইবার পাস যে গ্রিফোর্ডটা, এটা খুবই ডেঞ্জারাস একটা পথ। ওইটার মধ্যে দিয়ে সবাই আসতে পারে না। মানে ওখানে আপনার অনেক মানে কি বলা যায়, মানে ওই অঞ্চল থেকে আসা খুবই কষ্ট করছিল, যুদ্ধ বিগ্রহ করে আসতে হইতো। তাহলে ওই অঞ্চলটা থেকে ওই ককেশীয় অঞ্চল দিয়ে খাইবার পাস অতিক্রম করে তারা ভারতে আসে। আসার পর ওরা আর্যরা আপনার দক্ষিণ ভারতে অবস্থান করে। ওরা পাঞ্জাবে ছিল, দক্ষিণ ভারত বা পাঞ্জাবে ওই সমস্ত জায়গাগুলোতে ছিল। কিন্তু ওরা বাংলায় প্রবেশ করে নাই। ওরা বলতে যে বাংলায় যারা ছিল এরা হলো অনুন্নত বর্বর,
অসামাজিক জীব, ঠিক আছে। হ্যাঁ, এখন ওদেরকে তো, এখন ওদের এই জন্য বাংলা সম্বন্ধে ওদের একটা নেগেটিভিটি ছিল। এই জন্য ওরা ভারতীয় উপমহাদেশে আসার 500 বছর পরেও ওরা বাংলায় প্রবেশ করে নাই, কিন্তু খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে ওরা বাংলায় প্রবেশ করে, ঠিক আছে। তো এখন যখন ওরা বাংলায় প্রবেশ করে, তো এই যে দেখেন ওরা এই যে দীর্ঘ সময় ধরে আর্যরা বাংলায় প্রবেশ না করার কারণে আমাদের এই দেশে এই যে যেই স্বজাতীয় যারা ছিল, ধরেন নিগ্রোটা, অস্ট্রিক, বর্চিনীয়, মঙ্গোলীয়, দ্রাবিড়, ঠিক আছে, এই যে অস্ট্রিকরা যারা ছিল, আর বিশেষ করে অস্ট্রিকরা কি করলো, যে ওরা এখানে সমাজ বিস্তার করে ফেললো। মানে ওরা সমাজ বিস্তার করাতেই দেখবেন এখন ওরা সমাজ বিস্তার করে ফেললো, বা ওরা বাংলার যে বাঙালি জাতির মূল অংশটা, ওই অংশটা অস্ট্রিকদের থেকে গড়ে উঠছে। কিন্তু আর্যরা যদি সরাসরি বাংলায় আসতো তাহলে আমাদের অস্ট্রিকদের খানা থাকতো না, মানে অস্ট্রিকদেরকে ধরে এখানে আর্যরাই শাসন করতো। আর আমাদের ভালো হইতো কি জানেন, বলেন তো কি, দেখেন না পাকিস্তানি গুলা সবগুলা সুন্দরী সুন্দরী কেন, সবগুলা পাকিস্তানের দিকে দৌড় দিতেছে বাঙালিরা। কারণ হচ্ছে যে ওখানে ওই অঞ্চলটা পাঞ্জাব সহকারে ওই অঞ্চলটা আর্যদের দখলে ছিল। তার মানে ওরা এসে এখানে বংশ বিস্তার করছে, ওখানকার স্থানীয় যারা আছে ওদেরকে ওদের সাথে বিয়ে শাদী করছে টরছে, বুঝেন তো। এবার এই যে আপনাদের এবার বায়োলজিক্যাল বিষয় টিষয় আছে এখানে, যে যার ফলে ওদের মধ্যে যে যেই ওদের মধ্যে কি ওই যে যে ইরানের যেই ইরান না ইরানি সব মানুষগুলা সুন্দর ফর্সা লম্বা, ঠিক আছে, ওগুলার যেই যে জিনগুলো ওগুলা ম্যানিপুলেট হয়ে যায় পাকিস্তানিদের গায়ে, ঠিক আছে। বা এখন এই জন্য পাকিস্তানি গুলা লম্বা লম্বা দেখতে সুন্দর, আর আমাদের বাংলাদেশের একটার অবস্থা একরকম, ঠিক আছে, কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা একদম ফর্সা। এখন এই ঘটনাটা ঘটছে কেন, ওই যে 500 বছর পরে যখন আর্যরা আসছে তখন ওরা আবার এখানে বংশ বিস্তার করছে, এই দেশের মানুষের সাথে মিশছে। এই জন্যই দেখবেন যে আমাদের দেশে কি কিছু কিছু আছে পুরা সাদা, মনে করবেন যে ওগুলা আর্যর, ওগুলা আর্যদের বীজ। আবার যেগুলা কালো কালো, ঠিক আছে, ওরা আবার অস্টিক হইতে পারে। নিগ্রোটার গুলো আবার একটু বেশি কালো, ওই যে যেগুলো আছে ওদিকে, ঠিক আছে। তো এই যে আমাদের যে জাতি গোষ্ঠী আর্যদের সাথে মিলে, এই জন্য আমরা হয়ে গেছি একটা সংকট জাতি বাঙালি। কারণ হচ্ছে যে এখানে মোটামুটি নিগ্রোটা মানে অস্ট্রিকরা যারা আছে ওরা এখানে একটা প্রভাব বিস্তার করছে। যাই হোক, এটা একটা মজা করে বললাম, মানে তবে এগুলো আমার কথা না, এগুলো সবগুলো ইতিহাসবিদদের কথা, ঠিক আছে। এখন এই জন্যই হ্যাঁ, হ্যাঁ বলেন। ওখানে ওই যে হাসিনা ছবি দিয়ে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই বুবুজানের ছবি ওরা দিছে, কি করবে এখন, ঠিক আছে। বুবুজানের ছবি তো দিছে, তো দেখেন না, সমস্যা কি লোকটা, আরে স্যার। বর্বর জাতিটা হেবাই দিছে ভাই। হ্যাঁ, এটা হলো এটা হলো এর আগের স্লাইড, তো এই জন্য এটা নিয়ে আমরা যখন ক্লাস করছি তখনও ওখানে হয়েছে যে ভাই হাসিনার ছবি সরান, ঠিক আছে। হ্যাঁ, বুবুজানের কত সুন্দর দেখা যায়, কিন্তু এখন ক্ষমতা থেকে যাওয়ার পরে দেখবেন চেহারা টেহারা সব ভেঙে যাবে। এখানে তো একদম 16 বছর তরুণীর মতো দেখা যায়। আচ্ছা যাই হোক, তো আর্য জনগোষ্ঠী, তো আর্য জনগোষ্ঠীর এইটাই ছিল অবস্থান। তো দেখেন আর্যরা কোন জায়গা থেকে আসছে, ওরা ল্যাটিন, হিব্রু বা জার্মান, ওদের ভাষাগুলো ছিল ল্যাটিন, হিব্রু, জার্মান। ওদের আদি নিবাস হচ্ছে ইউরাল পর্বতের যে দক্ষিণে বিস্তীর্ণ যে তৃণভূমি এলাকা হচ্ছে মধ্য এশিয়া, ইরান, রাশিয়া। ওদের ধর্ম হচ্ছে কি সনাতন। তাহলে ধর্ম হচ্ছে সনাতন, এখানে অনেক কিছু বুঝার বাকি আছে। আসলে দেখেন না, যে আমরা বলি সনাতন ধর্ম, এই যে হিন্দু ধর্মাবলম্বী, এই যে সনাতনরা যারা, ওদের ধর্মগ্রন্থ ছিল কি বেদ। অনেকে বলে বেদ কি আসমানি কিতাব, হতেও পারে, বেদ আসমানি কিতাব হতেও পারে। কারণ খেয়াল করেন যে হিন্দুদের যে ধর্মগ্রন্থ বেদ আর ওদের যেই ভগবত গীতা, এগুলার সাথে অনেক সাংঘর্ষিক। ওদের মূল ধর্মগ্রন্থটা হচ্ছে বেদ। বেদে বলা হচ্ছে কোনো প্রতিভা নাই, মানে মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিভা নাই, বা বেদের অনেক কিছু আমাদের সাথে মিল আছে। কিন্তু ওদের যে ভগবত গীতা, এগুলা তো হলো, ওগুলা তো পুরো মনুষ্য নির্মিত, মন গড়া। কিন্তু ওদের মূল ধর্মগ্রন্থ যে সনাতন যেটা, ঠিক আছে, সনাতন ধর্ম যেটা, এটা ওদের ধর্মগ্রন্থ হচ্ছে মূলত হচ্ছে বেদ। এবং বেদটা কিন্তু, বেদের মধ্যে অনেক কিছু আছে যেগুলা আপনার ইসলামের সাথে, বিভিন্ন ধর্মগ্রন্থের সাথে কিন্তু মিলে যায়, ঠিক আছে। তো এই যে বেদের যেটা, এটা এখন বুঝছেন যে বেদটা কোন জায়গা থেকে আসছে, ওই যে মধ্য এশিয়া, ইরান, রাশিয়া। তো এই সকল অঞ্চলগুলোতেই তো মূলত আগের যে নবীরা বা ওরা আসছে। তো এই জন্য একটা চান্স আছে যে বেদ হয়তো বা ধর্মগ্রন্থ কোনো মানে আগের, পৃথিবীতে তো অনেক ধর্মগ্রন্থ আসছে, সেখান থেকে হয়তো বা হইতে পারে বেদ, ঠিক আছে। এটা আমি জাকির নায়কের একটা লেকচারে শুনছিলাম যে উনি এইভাবে উত্তরটা দিছে। তো আমি তখন বুঝি নাই ঘটনা কি, ভারতবর্ষ তো কোনো ভারতবর্ষ তো কোনো কোনো নবী
বা এরকম কেউ আসে নাই। তাহলে এটা যদি আসমানি কিতাব যদি হতেও পারে, ছোট ছোট অনেকগুলো ইসমানি ইসমানি কিতাব, তাহলে কেমনে হয়? ভারতবর্ষে তো কেউ আসে নাই। পরে এখন এই ইতিহাস টিতিহাস পড়িয়া বুঝলাম যে না, আসলে বেদ তো আর্যদের ধর্মগ্রন্থ। ওরা তো সেই আসছে মধ্য এশিয়া, ইউরোপ, ইরান এইসব অঞ্চলগুলো থেকে। তো তাহলে তো এটা হওয়ার চান্স আছে। যাই হোক, এবার দেখেন বাঙালি জাতি। তো বাঙালি জাতি তৈরি হয়েছে কই থেকে? অষ্টিক, দ্রাবিড়, আর্য জাতির সংমিশ্রণে একটা সংকর জাতি হিসেবে পরিণত হয়েছে এই বাঙালি জাতি। ঠিক আছে, আমাদের এই যে বুবুজানকে দেখা যাচ্ছে। তো এখন এবার প্রাচীন জনপদ, আপনারা দেখতেছেন স্লাইড চেঞ্জ হয়েছে। জি ভাই, চেঞ্জ আচ্ছা, হচ্ছে। হ্যাঁ দেখেন। তো এই হচ্ছে এগুলা বিভিন্ন জায়গায় গুগল থেকে নেওয়া। তো ওনারা নিচে আর এখন দেখেন এখানে আমরা এবার একটু চিত্রটিত্র দেখি। এই যে দেখেন, প্রথমে আমরা দেখতেছি যে বরেন্দ্র, দেখছেন ওই বরেন্দ্র অঞ্চলে ওই যে ওই অংশটাতে বসে আছে। এখন এখানে আমাদের জান্নাতুল দুহা আপু আছে নাকি? কে কোন অঞ্চলে আমরা একটু দেখি। এই যে দেখেন, আছে, উনি আছে। না। আচ্ছা, আপনারা কয়জন আছেন এই হ্যাঁ, মুহূর্তে? আছে ভাই, আছে তো উনি। এই মুহূর্তে কয়জন আছেন আপনারা? আছে আছে ভাইয়া। 7 জন। আচ্ছা দেখেন, তো এবার বলবেন কে কোন অঞ্চলের মধ্যে পান। ওই যে দেখেন বরেন্দ্র অঞ্চল, দেখছেন এই যে বরেন্দ্র অঞ্চল। তো বরেন্দ্র অঞ্চল কোন দিকে? এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। এই যে আমাদের যে গঙ্গা, এই গঙ্গা নদী বাংলাদেশে যখন প্রবেশ করছে তখন এটা হয়ে গেছে পদ্মা। আর বাংলাদেশের প্রবেশ না করে এই যে বঙ্গের মধ্যে দিয়ে যেটা যে নদীটা আসছে এটার নাম হচ্ছে আপনার ভাগীরথী নদী। তো গঙ্গা আর ভাগীরথী নদী, মানে গঙ্গা নদীটা দুইটা ভাগ হয়েছে, একটা ঢুকছে পদ্মা হয়ে বাংলাদেশে, আর একটা ঢুকছে আপনার ভাগীরথী হয়ে আপনার এই যে বঙ্গ আর হইলে যে রার অঞ্চলের মধ্যে দিয়ে ঢুকছে। রার অঞ্চলের মধ্যে দিয়ে আপনার ভাগীরথী নদীটা আসছে। তো বরেন্দ্র অঞ্চলটা হচ্ছে এই সাইডে আপনার কর্ত একটা নদী আছে ওই সাইডে, মানে মানে এই দিক দিয়ে তো ঢুকছে আপনার আপনার কি বলে, এই দিক দিয়ে হচ্ছে আপনার গঙ্গা মানে পদ্মা, আর ওই সাইডে হচ্ছে আপনার মানে কর্তোয়া নদী। তো বলা যায় বরেন্দ্র অঞ্চল নিয়ে বলি, তো বরেন্দ্র অঞ্চল হচ্ছে আমাদের যেই বঙ্গের মধ্যে শক্ত মাটির জনপদ বলে, মানে বরেন্দ্র অঞ্চলকে বলা হয় শক্ত মাটির জনপদ। আর এটা হচ্ছে আপনার রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, মানে রাজশাহী বিভাগের। আচ্ছা, একটু আজানটা শেষ হোক। তো দেখেন যে বরেন্দ্র অঞ্চলটা হচ্ছে আপনার গঙ্গা আর এদিক দিয়ে হলো আপনার করতোয়া, মানে ওদিকে আপনার গঙ্গা আর করতোয়ার মাঝামাঝি। আমরা কিছুদিন পরে ম্যাপে দেখবো আবার যে গঙ্গা আর করতোয়ার মাঝামাঝি মধ্যবর্তী যে অঞ্চলটা, ওই যে বাংলাদেশের এই যে যেখানে যে বরেন্দ্র অঞ্চল দেখা যাচ্ছে, আমি জুম করতেছি, মানে ওই আমাদের ঠাকুরগাঁও, তারপর হচ্ছে ওদিকে কি পঞ্চগড়, হ্যাঁ এই ধরনের যে জেলাগুলো আছে ওখানকার, যেটাকে আমরা উত্তরবঙ্গ বলি। ঠিক আছে, তো এখানে উত্তরবঙ্গ বলতে এখানে এটাকে বলা হয় আপনার উত্তর পশ্চিমবঙ্গ, মানে উত্তরের দিকে যে পশ্চিমের এই সাইডটা, এই পুরো অংশটা হচ্ছে আপনার বরেন্দ্র অঞ্চল। এটাকে বলা হয় শক্ত মাটির জনপদ। প্রশ্ন আসতে পারে যে শক্ত মাটির জনপদ কোনটা, তখন সেটা হবে বরেন্দ্র অঞ্চল।
এইটা হচ্ছে তাহলে কোন কোন নদীর মাঝখানে, এটা হচ্ছে গঙ্গা আর করতোয়ার মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে আপনার বরেন্দ্র অঞ্চল। আর এখানে এখানে আছে যেমন রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, ম্যাপের মনে রাখবেন ম্যাপের উপরেরটা হচ্ছে উত্তর, নিচেরটা হচ্ছে পশ্চিম। আর হচ্ছে আপনার এই যে রার অঞ্চল, এইটা এই যে রার অঞ্চলের মানে সরি, উপরেরটা হচ্ছে উত্তর আর নিচেরটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, উত্তরে হচ্ছে আপনার হিমালয় পর্বত আর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। আর এই যে এই সাইডে রার অঞ্চল গৌর অঞ্চল দেখেন, এই সাইডটা হচ্ছে পশ্চিম, আর এদিকে হরিকেল যেটা এটা হলো পূর্ব। ঠিক আছে, তো এটা মনে রাখবেন। তো বলা হচ্ছে যে বরেন্দ্র অঞ্চল হচ্ছে গৌর এবং করতোয়ার মাঝামাঝি। ঠিক আছে, এই মধ্যবর্তী যে অঞ্চলটা এটাই হচ্ছে আপনার বরেন্দ্র অঞ্চল। আর এটা রাজশাহী অংশ, এখানে রাজশাহীর কিছু অংশ পড়ছে, তারপরে দিনাজপুরের কিছু অংশ পড়ছে, রংপুরের কিছু অংশ পড়ছে, বগুড়ার কিছু অংশ পড়ছে। এই সবগুলো অংশ নিয়ে হচ্ছে বরেন্দ্র, এটাকে শক্ত মাটির জনপদ বলে আমরা জানি, ওখানকার মাটি খুবই শক্ত থাকে। ঠিক আছে, তো এটাকে শক্ত মাটির জনপদ বলে, এলো বরেন্দ্র। এরপর আমরা চলে আসলাম পুণ্ডতে। পুণ্ড হচ্ছে প্রাচীন বাংলার সবচাইতে প্রাচীন জনপদ, মানে পুণ্ড হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। তো এই পুণ্ডতে কি কি থাকে, তো এই পুণ্ড জনপদ নিয়ে বলি। তো পুণ্ড হচ্ছে আমাদের প্রাচীন বাংলায় পরবর্তীতে যে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, তারপরে যে যে এই যে এই যে আপনার হচ্ছে পাল বংশ, হ্যাঁ, তো এই সবগুলা সময় বাংলার রাজধানী ছিল আপনার এই পুণ্ডনগর। তো এখানে যে পুণ্ড যে এলাকাটা সেটা হচ্ছে কোনটা, বগুড়ার মহাস্থানগড়, রাজশাহীর কিছু অংশ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ নিয়ে। তাহলে এই যে বরেন্দ্রর পাশেই হলো পুণ্ড। এই পুণ্ড ছিল, ওখানে পুণ্ড নামক একটা জাতি ছিল। ওই পুণ্ড নামক জাতিটা ওরা খুবই শক্তিশালী একটা জাতি ছিল, এবং তাদের যে রাজধানী ছিল পুণ্ডনগর, মানে তারা ওখানকার একটা জনপদ গড়ে গড়ে তুলছিল। পরবর্তীতে মৌর্যরা বা আপনার পালরা, ওরা বা এবার গুপ্তরা, ওরা এসে এই যে যে পুণ্ডনগরের যে মহাস্থানগড়, বগুড়া থেকে 7 কিলোমিটার দূরে আপনার মহাস্থানগড়ে মহাস্থানগড়ে একটা বিহার নির্মাণ করছে কে, চাকরিটা পরে আসতেছি। আমাদের এই অংশটা নিয়ে আমরা ডিটেলস বলবো। তো এখন এই যে আপনার মানে ওই সময় পুণ্ড ছিল প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ, এবং এখানে আপনার পুণ্ড নগর গড়ে উঠছিল। ঠিক আছে, আর এই পুণ্ড নগর ছিল পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে। পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে পুণ্ড ছিল একটা আপনার খুবই সমৃদ্ধশালী একটা জনপদ ছিল। তো আমরা যখন এইগুলা নিয়ে আমরা আরো ডিটেলস বলবো, এখন জাস্ট কোনটা কোন অঞ্চলে সেটা নিয়ে বলতেছি। এবার মানে জাস্ট ম্যাপটা একটু দেখেন। এবার এরপরে আছে আপনার আপনার হচ্ছে কি গৌর। তো এখানে যেই গৌর যেটা, এই গৌর অঞ্চলটা হচ্ছে আপনার গৌর অঞ্চলটা হচ্ছে কি একমাত্র জেলা, বাংলাদেশের একমাত্র জেলা যে চাঁপাই নবাবগঞ্জ। এই চাঁপাই নবাবগঞ্জের কোল ঘেঁষে আপনার এদিকে হচ্ছে আপনার মালদাহ, আপনার মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ মিলে তৈরি হয়েছে গৌর। এই গৌর নিয়েও আরো ডিটেলস কথা বলবো। গৌড়ের যে রাজধানী সেটার নাম ছিল আপনার কর্ণ সুবর্ণ, গৌড়ের রাজধানী হলো কর্ণ সুবর্ণ। তো গৌড়ের যেই নিয়ে আমরা আরো কথা বলবো, মানে এগুলাতে কিছু ইনফরমেশন দিচ্ছে আর কিছুটা রেখে দিচ্ছে। এবার এরপরে দেখেন তারপরে হচ্ছে আপনার রার অঞ্চল। এখন এই রার অঞ্চল এটা এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়ে না, রার অঞ্চলটা বর্তমানে বাংলাদেশের মধ্যে না। এটার হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের যে বর্ধমান জেলার দক্ষিণ অংশ হচ্ছে রার অঞ্চল নিয়ে গঠিত, এবং এটার রাজধানী হচ্ছে আপনার কুটিবর্ষ। এরপরে যেটা আছে ধরেন বঙ্গ। তো বঙ্গটা কি, এই যে দেখেন বঙ্গের এই পাশ দিয়ে হচ্ছে আপনার এই যে বঙ্গের যে ইয়াটা, এদিক দিয়ে গৌর আপনার বঙ্গের মাঝখান দিয়ে যেটা গেছে সেটার নাম হচ্ছে আপনার পদ্মা নদী। তো পদ্মা আর ভাগীরথী নদীর মাঝখানের যে অংশটা এটা হলো আপনার বঙ্গ। তার মানে পদ্মা আর ভাগীরথী নদীর মাঝখানের যেই শক্তিশালী যে জনপদটা এটার নাম হচ্ছে বঙ্গ। এবং হ্যাঁ, আমরা এগুলা নিয়ে আরো ডিটেলসে যাব, বুঝছেন? এখন জাস্ট একটু হালকা একটা ধারণা দিচ্ছে। এবার সমতট হচ্ছে আপনার নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলটা হচ্ছে সমতটের মধ্যে পড়ে। আর আপনার হরিকেল হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম, এই অঞ্চলটা হচ্ছে হরিকেলের মধ্যে পড়ে। এগুলা নিয়ে আমরা এখন ডিটেলসে যাচ্ছি। দেখেন শুরুতেই